আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদে টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টকশোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন ময়মনসিংহ জেলার অন্যতম একজন নন্দিত মুখ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অন্যতম একজন সৈনিক। দীর্ঘ 50 বছর যাবৎ যিনি রাজপথে আছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ নিয়ে যিনি দীর্ঘ 40 বছর অধিক নেতৃত্ব দিচ্ছেন, সেই বিদগ্ধ ব্যক্তিত্ব, একজন আইনবিদ, আইনজীবী পরিবারের সুযোগ্য সন্তান, ময়মনসিংহ 10 গফরগাঁয়ের নন্দিত মুখ, ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন, ময়মনসিংহ জেলার গফরগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দিয়েছেন, সাবেক দুইবারের যিনি ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, আইনজীবী সমিতির অন্যতম একজন নন্দিত মুখ এবং আইনজীবী ফোরামের একজন দায়িত্বশীল ব্যক্তিত্ব জনাব অ্যাডভোকেট মীর আখলাকুর রহমান নান্নু আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠান কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্কুলের 2 নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন তৃণমূল নেতৃত্বে রয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে রাজপথে আছেন, ত্যাগের পুরস্কার স্বরূপ তিনি দলের কাছে বারবার মনোনয়ন চেয়েছেন, কিন্তু এমন একটি প্রেক্ষাপট ছিল যে বিএনপি নির্বাচনে আসার সুযোগ ছিল না, যার কারণে তার সেই স্বপ্নটি আসলে থেমে যায়। যেহেতু এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা ছাত্র জনতা উপহার দিয়েছে আমাদেরকে, তাই তার জীবনের শেষ চাওয়া ত্যাগের পুরস্কার স্বরূপ তিনি দলের কাছে মনোনয়ন প্রত্যাশী হিসেবে ময়মনসিংহ 10-এর নন্দিত মুখ হিসেবে তিনি নিজেকে উপস্থাপন করতে যাচ্ছেন। দর্শক, আমরা ঐতিহাসিকভাবে কিছু আলোচনা করব, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব অ্যাডভোকেট মীর আখলাকুর রহমান নান্নু, যে যারা আমরা দর্শক শ্রোতাদেরকে জানাতেন দীর্ঘ সময় ধরে আপনার পথ চলা, পিতা এবং ভাতৃ মিলিয়ে আপনারা আইন অঙ্গনে দীর্ঘ বছরের ইতিহাস রয়েছে। ময়মনসিংহের ইতিহাসে আপনারাই আলোচিত একটি পরিবার। সেই পরিবার থেকে বিলং করে আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে দীর্ঘ 46 বছর রাজপথে আছেন। আপনি দর্শকদেরকে জানান যে কী চেতনা ছিল, প্রেরণা ছিল বা উৎসাহ উদ্দীপনা ছিল বিধায় অন্য রাজনৈতিক আদর্শের পরিবর্তে জাতীয়তাবাদী আদর্শে আপনি আজ অবধি নেতৃত্ব দিচ্ছেন এবং ময়মনসিংহ 10 গফরগাঁর নন্দিত মুখ হিসাবে তৃণমূল থেকে আপনার নামটি আমরা জানতে পেরেছি। আপনি দর্শকদেরকে জানান যে কবে থেকে আপনার রাজনৈতিক পথ চলা শুরু হলো। ধন্যবাদ আপনাকে। জি, আমার সুপ্রিয় দর্শক শ্রোতাদের সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি ছাত্র জীবন শেষ করে ন্যাব ভাসানীর একজন সক্রিয় সদস্য ছিলাম এবং গফরগাঁও থানা ভাসানী ন্যাপের 1973 সনে সভাপতির দায়িত্ব পালন করতেছিলাম। জি, ঠিক তখন আমি মাস্টার ডিগ্রি শেষ করে আমি চাকরিতে না গিয়ে মৌলানা ভাসানীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ফারাক্কা মিছিলের শেষের দিকে মৌলানা ভাসানী আমাকে একটি কথা বলেছিল যে এই মুহূর্তে তোমরা, আমি তো আমার জীবনের শেষ অধ্যায়, তোমরা জিয়াউর রহমানকে দেখো, বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব এই জিয়ার কাছে, জিয়ার মাধ্যমেই সম্ভব রক্ষণ করা সম্ভব হবে। সেদিন থেকে জিয়াউর রহমানের প্রতি আমাদের অনুরাগ ছিল, একটা সমর্থন ছিল এবং একজন সেক্টর কমান্ডার হিসাবে এবং স্বাধীনতার ঘোষক হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি 1978 সনে জাতীয়তাবাদী ফ্রন্টে যোগদান করি আমার দলবল সহ। এবং তখন জনাব মশিউর রহমান সাহেব, মরহুম মশিউর রহমান সাহেব সিনিয়র মিনিস্টার হন, সংক্ষেপে জাদু মিয়া, জাদু মিয়া, এবং এস এ বারিয়াটি সাহেব তখন একজন মন্ত্রী হন আমাদের পক্ষ থেকে। এবং তখন জাতীয়তাবাদী চেতনা, বাংলাদেশি জাতীয়তাবাদের যে প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার পদাঙ্ক অনুসরণ করে 1978 সনে জিয়াউর রহমান যখন সারা বাংলাদেশ ব্যাপী রাষ্ট্রপতি নির্বাচনে ভ্রমণ করছেন, ঠিক গফরগাঁও আমি প্রথম জিয়াউর রহমানকে গফরগাঁও ইসলামী হাই স্কুল মাঠে ওনাকে আমি গফরগাঁয়ের সম্বর্ধনা জানাই এবং সেখানে জনসভায় তিনি বক্তব্য রাখেন। এবং সেই নির্বাচনে 1978 সনে রাষ্ট্রপতি নির্বাচনে তিনি তদানীন্তন আওয়ামী লীগের মনোনীত এবং ঐক্যজোট মনোনীত জেনারেল উসমানী সাহেবকে বিপুল ভোটে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এবং জাতীয়তাবাদী ফ্রন্ট বিলুপ্ত হওয়ার পর অনেকেই ফ্রন্ট ছেড়ে অন্য নিজস্ব দল করেন, কিন্তু আমরা ভাসানী ন্যাপ, আমরা অন্য কোনো দলে না গিয়ে
আমরা জাতীয়তাবাদী দলে সরাসরি যোগদান করি। জি, আপনি আপনার সূচনা বক্তব্যে যেটি বলছিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখার জন্য, তার নীতি আদর্শ ফলো করার জন্য মুসলিম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী বলে দিলেন যেন তোমরা ফলো করো মেজর জিয়াকে বা মেজর জেনারেল জিয়াকে বা রাষ্ট্রপতি জিয়াকে। মুসলিম জননেতা আধ্যাত্মিক একজন রাজনীতিবিদ, যিনি ইতিহাসের রাজনীতির অন্যতম একজন আমাদের জনক, ঐতিহাসিক জনক, এবং আমাদের বাঙালি জাতির অন্যতম একজন ফাউন্ডার ফাদারও তিনি। তার দুজন রাজনৈতিক সন্তান ছিল। একজন জনাব শেখ মুজিবুর রহমান, যিনি গুরু মেরে তিনি শিষ্য ছিলেন, সেখান থেকে গুরু মারার কারণে তিনি নিঃস্ব হলেন 75-এ। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই আধ্যাত্মিক লিডার, আধ্যাত্মিক নেতৃত্ব এবং আধ্যাত্মিক রাজনৈতিক পিতার সংস্পর্শে এসে এবং তার নীতি আদর্শকে ফলো করে লালন করে বাংলাদেশি জাতীয়তাবাদ লালন করলেন, যার কারণে এবার প্রিয় গুরু তার শিষ্যকে বর দিলেন কি ন্যাপের যে ধানের শীষ প্রতীকটি সেটি তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপিকে দিলেন। এবং এই গুরু ভজন করে, গুরু যেমন মলিন পাঞ্জাবি পরে টুপি পরে সেই সন্তোষে যিনি বসবাস করতেন, নিজে রান্না করে খেতেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও করপদক শূন্য একটি জীবনযাপন করে ইতিহাসে অমর হয়েছেন। ইতিহাসের এই যে মুসলিম জননেতার দুজন রাজনৈতিক বরপুত্র বা রাজনৈতিক সন্তানের রাজনৈতিক যে আচার আচরণ, এ থেকে রাজনীতিবিদদের জন্য চরম এবং পরমতম শিক্ষা আছে কিনা? পরম শিক্ষায় বললে তো অনেক গভীরে যেতে হবে। জি, চরম শিক্ষা হলো যার ভিতর থেকে যে চেতনার নিয়ে আমরা স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধে লিপ্ত হয়েছিলাম, তার অন্যতম রূপকার ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। এবং সেই ঘোষণা যখন শেখ মুজিবুর রহমান তদানীন্তন ইস্ট পাকিস্তানের মেজরিটি সিট পেয়েও যখন ক্ষমতা তাকে পাকিস্তানি শাসক গোষ্ঠী দিল না, সেই সময় মৌলানা ভাসানী পাকিস্তান বিরোধী এবং স্বাধীন বাংলাদেশের সপক্ষে বক্তব্য রেখেছিলেন। ৩রা মার্চ লালদিঘি ময়দান, সেইখান থেকে স্বাধীনতার ঘোষণা সে পাকিস্তানকে আসসালামু আলাইকুম বলে বিদায় দিয়েছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। আর যখন পাক বাহিনীর হাতে 24শে মার্চ আওয়ামী লীগের তদানীন্তন নেতা, ডাক সাইটের নেতা ছিলেন, মানে বাংলার মানুষ তাকে ভালোবেসে ভোট দিয়েছিল, নৌকাকে বিজয়ী করেছিল, সেই নেতা যুদ্ধে 7ই মার্চের যুদ্ধের ঘোষণা দিয়েও, সংগ্রামের ঘোষণা দিয়েও তিনি কেন পাকিস্তানের হানাদার বাহিনীর কাছে সারেন্ডার করলেন, সেই রহস্য আজ উন্মোচিত হয়নি। কিন্তু সেদিন এই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এই স্বাধীনতা যুদ্ধকে লিড করার জন্য যখন ঝাঁপায় বললেন, তখন তাকে সুকৌশলে ভারত সরকার নজরবন্দি রাখলো। সেই দিন মৌলানা ভাসানী এবং দেশপ্রেমিক আমাদের শহীদ সব বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশের প্রথম ঘোষক 27শে মার্চ যে ঘোষণা সারা বাংলাদেশে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল যে I declared independence of Bangladesh on behalf of our great leader Sheikh Mujibur Rahman. সেই যুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ি এবং স্বাধীনতা যুদ্ধকে আমি আমার এলাকায় থেকে সংগঠিত করি এবং মুক্তিযুদ্ধের 16ই ডিসেম্বরের পর দেশ মুক্ত হলে আমরা আশ্চর্য হই যে পাক বাহিনী মুক্তি বাহিনীর কাছে সারেন্ডার না করে ইন্ডিয়ান বাহিনীর কাছে কেন সারেন্ডার করলো। এবং সেইখান থেকে যে পাক বাহিনীর যে অত্যাচার অবিচার, 9 মাস ধরে বাংলাদেশের মানুষের উপরে যে হত্যা, যে জেনোসাইড এবং যে নারী নির্যাতন চালালো, যে লুটপাট চালালো, তার কোনো বিচার না করে 93,000 পাক হানাদার বাহিনীকে ইন্ডিয়ার কারসাজিতে এবং তদানীন্তন যে অস্থায়ী সরকার ছিল তাজউদ্দিন আহমদ, তাদেরকে ভায়োলেট করে যে স্বাধীনতা ঘোষণা করলো, সেদিন আমরা ভেবেছিলাম যে আমরা বোধহয় একটা ভূখণ্ডকে শুধুমাত্র একটা সীমানা নির্ধারণ করে একটা ভূখণ্ডকে আলাদা করলাম, ইজারা দিয়ে দিলাম, কিন্তু স্বাধীনতা সত্যিকার স্বাদ কিন্তু দেশের মানুষ পাবে না। সেদিন মৌলানা আব্দুল হামিদ খান
ভারতের নজরবন্দি থেকে স্বাধীন বাংলাদেশে এসে সেটাই বুঝিয়েছিলেন আমাদেরকে যে স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ শেষ হয় নাই। তোমরা আমার সৈনিক, তোমরা দেশের সৈনিক, তোমরা দেশপ্রেমিক, তোমরা এই আদর্শ উদ্বুদ্ধ হয়ে তোমরা যতদিন পর্যন্ত বাংলার মানুষ তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে মুক্ত করতে না পারে ততদিন পর্যন্ত তোমরা তোমাদের যুদ্ধ, মুক্তিযুদ্ধ চালিয়ে যাবে। আল্লাহর রহমতে, অশেষ দয়ায় শেখ মুজিবুর রহমান যখন 13 মিনিটের সিটিংয়ে 1975 সনের জানুয়ারি মাসে বাকশাল ঘোষণা করলো, সমস্ত দলগুলিকে বিলুপ্ত করলো, সেদিন মনে করলাম যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতিটা অক্ষর, প্রতিটা কথা সত্য এবং সত্য প্রমাণিত হলো, বাস্তবায়ন হয়ে গেল যে এই দেশ এক ব্যক্তির শাসনে চলে যাচ্ছে এবং ব্যক্তিটিকে ইন্ডিয়ার তাবেদার একটা পুতুল সরকার। সেদিন সারা দেশের মানুষকে আমরা যারা বিরোধী দল করতাম, ভাসানী নেপ করতাম, বা জাসদ একটা নতুন দলের উৎপত্তি হয়েছিল, অন্যান্য আরও কিছু দল যেগুলি পূর্বাংলা সর্বহারা পার্টি সহ, আমরা স্বাধীনতা উত্তরকালে যখন আমরা পুনরায় তাদের বিরুদ্ধে শেখ সাহেবের এই সমস্ত ইয়ার বিরুদ্ধে যখন আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছিলাম, আমাদের উপর নেমে আসে তখন অকথ্য নির্বাচন, রক্ষী বাহিনীর অত্যাচার, লাল বাহিনী, নীল বাহিনী, কত বাহিনী আমাদেরকে নির্যাতন করে, বাহিনী আর কাহিনীতে ভরা। হ্যাঁ, বাহিনী আর কাহিনীতে ভরা। সেই দিনও কয়েকবার আমি কারাবরণ করছি। সর্বোচ্চ আমি রক্ষী বাহিনীর হাতে ধরা পড়ছি মিথ্যা মোকদ্দমা দিয়ে। তখন আমি আনন্দবন কলেজে এমএ পড়ি। আমাকে মিথ্যা মোকদ্দমা দিয়ে আমাদের নির্বাচন হইল, নির্বাচন দিল ছাত্র সংসদের। সেই নির্বাচনে আমার বন্ধু ফাইনাল ইয়ারে পড়তো ফরহাদ আহমদ কাঞ্চন, ইটনার সাবেক এমপি, তাকে আমরা ভিপি নির্বাচিত করেছিলাম এবং শাহজাহান নামে একটা ছেলে, সে আমাদের ছাত্র ইউনিয়ন করতো, জাতীয় ছাত্রদল করতো। সেখান থেকে আমরা ভাসানী নেপের অঙ্গ সংগঠনের যে ছাত্রদল ছিল, সেদিন এই ছাত্রদলের থেকে আমরা মনোনয়ন যখন বিজয়ের পথে, তখন সেখানে ব্যালট বাক্স ছিনতাই করে এই যে আব্দুর রহিমরা, ছাত্রলীগের ছেলেরা, সেই লুটেরা বাহিনী আমাদেরকে মিথ্যা মোকদ্দমায় জড়িয়ে আমাদেরকে জেল হাজত খাটালো, আর তারা ব্যালট বাক্স ছিনতাই করে নির্বাচনকে পোস্টপোন করে দিল। জি, চরম এবং পরমতম আলোচনায় ছিলাম। আমি আরেকটু যোগ করছি, আপনি বলছিলেন যে চরম শিক্ষা জনাব শেখ মুজিবুর রহমান পেলেন, আমরা কাছাকাছি কিন্তু চলে গেছি। একজন মানুষ নিজেকে কতটা অসহায় করলে, কতটা আসলে ক্ষমতার খেই হারালে, 72-এ যিনি মহাহিরো, 75 হয়ে গেলেন তিনি মহাজিরো, 72-এর বঙ্গবন্ধু, 75 হয়ে গেলেন মীমাংসিত বঙ্গশত্রু, এই কথাগুলি আসলে সামনে আসা দরকার কিনা? যখন কোনো নেতা তার প্রতিশ্রুতিকে ভঙ্গ করে, সারা জীবন আওয়ামী লীগ মনে করতাম গণতন্ত্রের এই দেশের পুরোধা একটা রাজনৈতিক দল, কিন্তু যখন ক্ষমতায় গিয়ে দেখলাম যে না, তাদের কথা এবং তাদের ভাষা এবং তাদের জাদুকরী বক্তব্য এদেশের মানুষকে ভুলিয়ে নির্বাচনে মিথ্যা আশ্বাস দিয়ে যখন সেই প্রতিশ্রুতিকে, গণতন্ত্রকে হত্যা করে এবং সমস্ত পত্রিকাগুলিকে বন্ধ করে মাত্র 3টি পত্রিকাকে চালু রেখে এবং এই দেশের বাক স্বাধীনতাকে হরণ করে এই দেশকে দুর্ভিক্ষ উপহার দিয়ে এই দেশের লাখ লাখ মানুষ না খেয়ে মারা গেছে, লঙ্গরখানায় আমরা খেয়েছি, অনেক সময় চাঁদা তুলে চিকিৎসা ছিল না, হাজার হাজার মানুষ বিভিন্ন রোগে কলেরা আক্রান্ত হয়ে অখাদ্য খেয়ে কুকুরে মানুষের যখন খাদ্যে টানাটানি চলছে, ঠিক সেই মুহূর্তে শেখ মুজিবের চরম পরিণতি হলো। সে তার বাড়ি ঘরে যা ছিল সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়ে, তাকে লোপাটে, সেনাবাহিনীর কতিপয় সদস্য, আজকে যারা বলে যে সেনাবাহিনীর সদস্যরা একজন রাষ্ট্রনায়ককে হত্যা করেছে, না, একজন জালেমকে হত্যা করেছে, একজন বেঈমান রাজনীতিবিদকে হত্যা করেছিল সেদিন। এই ব্যাপারে তো এই ব্যাপারে দিয়ে কথা রাখে না, গণতন্ত্রের আন্দোলনে সে হিরো হয়ে গণতন্ত্রকে হত্যা করে সে জিরো হয়েছে। কোনো জ্ঞানের কথা জনাব শেখ মুজিবুর রহমান শুনতেন না, সেটি আওয়ামী লীগ মহল থেকেও কিন্তু আছে। জনাব তাজউদ্দিন আহমেদকে কিন্তু বলেছিলেন, সৈয়দ নজরুল ইসলাম কিন্তু বলেছিলেন যে আপনাকে হত্যা করা ছাড়া আর কোনো রাস্তা কিন্তু আপনি রাখলেন না লিডার, এটা আপনি কি করলেন? সেই প্রেক্ষাপটে একটা কথাই বলবো, 1954 সনের যে যুক্তফ্রন্টের নির্বাচন, সেই নির্বাচনে এই দেশের মানুষ আবারও নৌকাকে ভোট দিয়েছিল ভাসানীর নেতৃত্বে। তখন সেখানে স্লোগান ছিল হক বাড়ির নৌকা, হক ভাসানীর নৌকায় আমরা ভোট দিব। সেদিন শেখ মুজিবুর রহমান নির্বাচিত হয়ে দ্বিতীয় সংসদেই স্পিকার শাহেদ আলীকে নিজে গুন্ডামি করে চেয়ার দিয়ে বাড়ি মেরে হত্যা করেছিল। সে তো নিজেই তো খুনি। সে সেদিন প্রমাণ করেছিল এই দলকে, ভাসানী সাহেবকে আউট করে, সোহরাওয়ার্দী সাহেবকে আউট করে, বড় বড় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদককে পাগল করার মতো ঘটনা তিনি ঘটাইছেন। শামসুর রহমান সাহেবকে প্রথম ভাসানীর আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক ছিলেন,
তারপরে মধ্যে ছিল যুক্তফ্রন্টটা কাকে নিয়ে আসছো, শেরে বাংলার কৃষক প্রজা পার্টি, আওয়ামী লীগ, আওয়ামী মুসলিম লীগ এবং তমুদ্দুন মজলিস, অথচ কাউকে তিনি তোয়াক্কা না করে তিনি 1957 সনে আওয়ামী লীগকে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিলেন। তিনি সেদিনই প্রমাণ করেছিলেন তিনি প্রকৃত মুসলমান কি না। কেন আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম লীগ শব্দটা বাদ দিয়েছিলেন? সেদিনে দেশের মানুষের মনে হাজারো প্রশ্নের জন্ম দিয়েছিল। সেটা বাস্তবায়ন হলো গিয়ে 1975-এর 15ই আগস্টের সেই কালো রাত্রিতে, যে একজন শাসক যা বল মুখে বলে সেই ফেরাউনি রাজত্ব কায়েম করতেছিল, তারই উত্তরসূরি শেখ হাসিনা এই 90 সালের সৃষ্টি করেছিল, যে রেজিম 2008 সন থেকে 2024 সন পর্যন্ত দেশের হাজার হাজার মানুষকে গুম করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, বাড়ি ছাড়া করেছে, জেল হাজত খাটাচ্ছে। ম্যাডাম খালেদা জিয়ার মতন একজন দেশপ্রেমিক দেশ নেত্রীকে তিনি বিনা অপরাধে তাকে মিথ্যা সাজা দিয়েছে, এরকম হাজারো কর্মীদেরকে তিনি মুসলিম জননেতার জেরক্স কপি হিসাবে একেবারে যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নেতার সেই আদেশ নির্দেশ যেভাবে অক্ষরে অক্ষরে লালন করে পালন করে ধারণ করে ইতিহাসে যে অমরটি হলেন, 75-এ 7 নভেম্বর থেকে 81 30 মে পর্যন্ত তাকে এদেশের মানুষ বিভিন্ন পদে বিভিন্ন দায়িত্বে ক্ষমতায় রেখেছিল। আপনার দেখা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওই 5.5 বছরের নেতৃত্ব দায়িত্ব আন্তর্জাতিক অঙ্গন এবং এদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে উন্নতশীল রাষ্ট্রের জন্য যে লাইনটা বা লেনে তিনি নিয়ে গেলেন, এটির কিছু খণ্ডচিত্র দর্শকদের জন্য। একটি ধ্বংসপ্রাপ্ত দেশ রেখে গেছিল শেখ মুজিব, সেখান থেকে জিয়া রহমান যে 19 দফা কর্মসূচি দিয়েছিল সেদিন রাজনৈতিক প্রেসিডেন্ট হয়ে, সেই 19 দফার আলোকে আজকের এই বাংলাদেশ। জি, সেই 19 দফার কর্মসূচির মধ্যে কৃষিকে বাড়াইতে হবে, শ্রমের বেকারদের কর্মের সংস্থান করতে হবে, খাল কাটতে হবে, উৎপাদন বাড়াতে হবে, শিল্প কারখানা স্থাপন করতে হবে। এই শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে এই দেশকে নারীদের শিক্ষা প্রসার ঘটাতে হবে, বিনা বেতনে এই প্রাইমারি স্কুল পর্যন্ত বিনা বেতনে ছাত্রদের লেখাপড়ার সুযোগ করে দিতে হবে, মাগনা বই দিতে হবে এবং যে সমস্ত কর্মসূচিগুলি গ্রহণ করেছিল সেই কর্মসূচিগুলি মানুষ আজও ভুলতে পারেন। সেই কর্মসূচিগুলি বাস্তবায়িত হলে ইনশাল্লাহ জিয়া রহমানের যে স্বপ্ন, জিয়ার যে আদর্শ, জিয়ার যে সততা, এটাকে আজও বুকে চেপে ধরে রেখেছি, হাজার কোটি মানুষ ধরে রেখেছে, আমরা সেই কোটি মানুষের সাথে আছি। কোটি মানুষের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এদেশ থেকে আমাদের যে বোঝা ছিল সেই বোঝা লাঘব করার জন্য, জনসম্পদে পরিণত করার জন্য আন্তর্জাতিক শ্রম বাজারে আমাদের শ্রমিকদেরকে তিনি যে রিপ্রেজেন্টেটিভ করলেন, রেমিটেন্সের যুদ্ধের যে প্রবর্তনা তিনি শুরু করলেন, যার কারণে আমাদের রেমিটেন্স আয় বা রেমিটেন্স খাত যেটি সৃষ্টি হলো তার আমলে, তার কারণে সেটি এতটাই আমাদের রাজস্বের প্রধান শক্তি হয়ে গেছে যে 1,20,00,000 রেমিটেন্স যোদ্ধা সারা বিশ্বে ছড়িয়ে আছে এবং রেমিটেন্স যোদ্ধারা যা বলেন আমাদের রাষ্ট্রের জন্য তাদের আঙুলের ইশারায় চলে। আমরা যেটা দেখতে পেলাম, রেমিটেন্স যোদ্ধারা শাটডাউন যুদ্ধ করে কিন্তু ব্যাপকভাবে নাড়িয়ে দিয়েছিল শেখ হাসিনা সরকারকে। সেক্ষেত্রে এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার দেখানো পথে হেঁটে বাংলাদেশ রেমিটেন্স যুদ্ধে যেভাবে সারা বিশ্বে নন্দিত হলো, 1,20,00,000 রেমিটেন্স যোদ্ধা আমরা পাচ্ছি। রেমিটেন্স যোদ্ধাদের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আসলে কিভাবে আপনারা দেখতে চান? রেমিটেন্স যোদ্ধারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে কিভাবে লালন করছেন, ধারণ করছেন? রেমিটেন্স ফাদার হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে এবং তার সন্তান তারেক রহমানকে বিদেশিরা বা প্রবাসীরা কিভাবে লালন করে, ধারণ করে এবং তাদের আদেশ পালন করে? দেখুন, আওয়ামী লীগ এই দেশের যে 3টা শিল্প ছিল প্রধান রপ্তানিযোগ্য, জি, চা, চামড়া এবং পাট, জি, এই 3টাকে তিনি ধ্বংস করে গেছেন। তখন আমাদের দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক জিয়া রহমান তিনি বিকল্প চিন্তা করে যে কি করে এই দেশের শ্রম বাজারকে চাঙ্গা করা যায়, কি করে মিডল ইস্ট সহ বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে এই দেশের মানুষকে চাকরি দিয়ে এই দেশের সম্পদকে অর্থনীতিকে শক্তিশালী করা যায় এবং কি করে কি শিল্প স্থাপন করলে এই দেশের শিল্প সমৃদ্ধ হবে। তখন তিনি গার্মেন্টস শিল্পকে প্রথম প্রাধান্য দিয়ে, যে গার্মেন্টস শিল্প থেকে এই দেশের শতকরা 35% রেমিটেন্স আসে এবং বাকিরা যাদেরকে কর্মসংস্থান দিয়ে বিদেশে পাঠিয়েছেন তাদের রেমিটেন্সের উপরে আজকে বাংলাদেশের শতকরা 59% বাজেট রেমিটেন্সের উপর নির্ভর করতে হয় আজকের সরকারকে। সেটাই জিয়া রহমানের অবদান। এই দেশকে ভালোবেসে তিনি দেশকে যেভাবে গড়তে চেয়েছিলেন
এই দেশের সেক্ষেত্রে পিতার দেখানো পথে জনাব তারেক রহমান যদি আগামী দিনে রাষ্ট্রনায়ক হন, তিনি যদি প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন, তাহলে রেমিটেন্স শিল্পটা আরও বেশি সারা বিশ্বে নন্দিত হয়ে যাবে কিনা? আমাদের 59-এর জায়গা থেকে আরও 10% 20% বেড়ে গেলে আমাদের টাকা খাই কে? আমরা তো অনেক সুখে সমৃদ্ধিতে আমরা দিন যাপন করবো কিনা? তেমন বাংলাদেশ আসলে অপেক্ষা করছে কিনা? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান তারেক রহমানের দিকে এদেশের মানুষ তাকিয়ে আছে কিনা? দেখুন, তারেক রহমান এক অনবদ্য সৃষ্টি। জি, প্রেসিডেন্ট পিতা, প্রধানমন্ত্রী মাতা, তিনি রাজনীতির প্রথম শিক্ষা তো ঘর থেকেই পেয়েছেন। জি। এবং বর্তমানে তিনি এই নির্যাতিত হয়ে নির্বাসিত জীবনে তিনি যে রাজনীতির অভিজ্ঞতা সারা বিশ্ব থেকে নিয়েছেন, এমন একটি জায়গায় তিনি আছেন যেখানে সমস্ত রাজনীতি, যেখানে মানে আতুর ঘর ইংল্যান্ড, সেখানে থেকে তিনি এখন একজন পরিপক্ক লিডার হিসেবে তিনি তার বক্তব্য ইদানিং আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর সুন্দর বক্তব্য, দেশ গঠনের বক্তব্য, তারপরে ক্ষমতার কোনো লিপ্সনা, আমরা যদি সরকারে যাই আমরা জাতীয় সরকার গঠন করব, তার এই যে মূল্যবান বক্তব্য, এই দেশকে আবার গড়ে তুলব, আপনারা এই দেশের যারা এতদিন পর্যন্ত এই অপরাধ করেছে, অন্যায় করেছে, তাদের বিচার ইতিমধ্যে শুরু হচ্ছে, তাদের বিচার হবে, এটা ধারাবাহিক প্রক্রিয়া। এবং তিনি বলতেছেন যে যেগুলি সংস্কার যত তাড়াতাড়ি সম্ভব এটা নির্বাচন দিয়ে আপনার জবাবদিহিতামূলক একটা সরকার গঠন করে যে আলোচনাগুলি রাখছেন, আজকের সরকার হয়তো সেটা অনুধাবন করে গতকালকে আইনমন্ত্রী সাহেব বলেছেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, যে হ্যাঁ আমরা রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করে এই বছরের মধ্যে নির্বাচন দিতে চেষ্টা করব। এটাও আমি মনে করি তারেক রহমান সাহেব আজকে যে বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন, বাংলাদেশে তার তুলনা এখন কোনো রাজনীতিবিদের ভিতরে আমরা দেখতে পাই না। এবং তার সবচেয়ে বড় আশীর্বাদ হিসাবে যে বাংলার মানুষ জীবনে কোনোদিন ভুলতে পারবে না, ম্যাডাম খালেদা জিয়া, আমাদের দেশ মাতা, আমাদের মাতা, তিনি অসুস্থ আছেন, সবসময় একটা ব্যথা নিয়েই চলি, সেটা হলো দেশ তো পরিবর্তন হলো, আল্লাহ তুমি ম্যাডামের যে আমাদের দুঃখের দিন থেকে সুখের দিন পরিণত করো, জি, তাকে সুস্থ করো। বছর পর্যন্ত তিনি সন্তান হারা রয়েছেন, জেল হাজত খাচ্ছেন, নজরবন্দি রয়েছেন, কত নির্যাতন সহ্য করেছেন, কত কথা তিনি তার বাড়ির থেকে যেভাবে শেখ হাসিনার নির্দেশে, স্বৈরাচারী খুনি হাসিনার নির্দেশে যেভাবে তিনি বাড়ির থেকে বের হয়েছেন, সারা বাংলা মানুষের সেই দিন সেই দৃশ্যপট আজও হৃদয়ে অঙ্কিত রেখেছে। তাই আগামী দিনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই আমরা দলে আছি, দলে থাকব, এবং তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে বিচরণ করে আবারও এই দলকে ক্ষমতা নিয়ে আসবেন এই বিশ্বাস রেখে। জি, ম্যাডাম খালেদা জিয়া 1981 সাল থেকে বর্তমান অবধি তিনি রাজপথে নেতৃত্ব দিচ্ছেন। দীর্ঘ 35 বছর, বেশি দীর্ঘ 40 বছরের অধিক তিনি রাজপথে আছেন, নেতৃত্ব দিচ্ছেন। আপনার দেখা ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বের ক্যারিসমেটিক কিছু গুণের আলোচনা, তাকে রাজপথ থেকে দেশনেত্রী, আপসের নেত্রী, গণতন্ত্রের মাতা এবং দেশ মাতা, এই 4টি উপাধিতে ভূষিত করা হয়েছে। দেখুন, 1986 সনের পরে যখন নাকি 1/11 হলো 1987 সনে, সেই সময় খালেদা জিয়া এবং খালেদা জিয়া তখন আমরা বিগত যে নির্বাচন 2001-এর সেখানে 200-র উপরে সিট পেয়ে তিনি ক্ষমতায় গিয়েছিলেন। হঠাৎ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্ন তুলে দেশে যে আন্দোলন, বেগম খালেদা জিয়া দেশের মানুষকে ভালোবাসেন, তিনি খুনি হাসিনার মতো ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের উদ্দেশ্যে বা আন্দোলনকারীর উদ্দেশ্যে কোনোদিন কোনো মিথ্যা মোকদ্দমাও দায়ের করতে দেননি এবং কাউকে গুলি করেও হত্যা করেননি। এই নেত্রী দেশের মানুষকে ভালোবেসে তিনি শত নির্যাতন, শত একুশ করলে গণতন্ত্রের বিরুদ্ধে তিনি কোনো রাখেন নাই। এবং যতদিন পর্যন্ত উনি আন্দোলনের ডাক দিয়েছেন, আমরা সারা দেশের মানুষ যারা বিএনপিতে বিশ্বাস করি বা সমমনার দলগুলি, আমরা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছি, সবসময় করছি, ময়মনসিংহ করছি, গফরগাঁও করছি। ঢাকা একটা বিশেষ উল্লেখ, যেদিন আমরা ঢাকায় ম্যাডাম খালেদা জিয়াকে সারেন্ডার করাই, সেদিন আমিও ঢাকা ছিলাম, আমার স্ত্রী আমার সাথে ছিল, যে কি জানি কি হয়ে যায়, তিনিও মহিলা দল করেন। সেদিন আমার স্ত্রীকে পুলিশে 2টা বাড়ি দিয়ে তার বাম হাঁটুটা ভেঙে ফেলেছিল। আমি সেই দুঃখ, সেই বেদনা নিয়ে না, ম্যাডাম খালেদা জিয়াকে হাজতে নিয়ে যাচ্ছে, সেই দুঃখ সাথে এই দুঃখের কোনো তুলনাই হয় না। আজও আমার ওয়াইফ, আমার স্ত্রী ঠ্যাংটা নিয়ে, বাম ঠ্যাংটা নিয়ে মাঝে মাঝে চিৎকার করে যে আমার ঠ্যাংটা কি হইল। যাই হোক, সেই সমস্ত দুঃখ না, ম্যাডাম খালেদা জিয়া দেশে আসুক, আমাদের মঞ্চে আসুক, এই কামনা করে আল্লাহ যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত খালেদা জিয়ার একটা মিটিং অন্তত প্রিজাইড করার মতো
হায়াত যেন আল্লাহ দেন এবং ওনাকেও যেন আল্লাহ অনেক হায়াত দান করেন। তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে আসবেন। আমরা লক্ষ কোটি জনতা সেই দিন তারেক রহমান এবং খালেদা জিয়াকে বরণ করে নিব, সেই দৃশ্য ইতিহাস হয়ে থাকবে। এটি জীবনের শেষ। জি, 2009 সাল থেকে 2024-এর একেবারে চূড়ান্ত বিজয়ের দিন পর্যন্ত জনাব তারেক রহমান বিএনপিকে একটি দিনের জন্য কিন্তু তিনি বসিয়ে রাখেন নাই। সব সময় কোনো না কোনো কর্মসূচি তিনি দিয়েছেন। কোনো আন্দোলনে 70% সফলতা এসেছে, কোনো আন্দোলনে 80%, কোনো আন্দোলন 90%, কিন্তু শতভাগ হচ্ছিল না। শতভাগের জন্য দরকার ছিল জনগণের যোগাযোগ, জনযোগাযোগ বা ছাত্র জনতার একটি সংমিশ্রণ বা সংযুক্তি। সেটি অবশেষে জুলাই আমরা দেখতে পেলাম। জুলাইয়ের ছাত্র জনতা একটি জায়গায় গিয়ে যেন আটকে গেলেন। 8 দফা 9 দফার জায়গা থেকে আর যেন এক দফা হচ্ছিল না। এই জায়গা থেকে ক্যারিসমেটিক নেতৃত্ব ঘুরিয়ে, চেইন ঘুরিয়ে, কৌশল করে যেভাবে 9 দফাকে 1 দফা বাস্তবায়নের মাধ্যমে চূড়ান্ত বিজয় আনলেন। এক্ষেত্রে মাস্টার মাইন্ড বা মাস্টার প্ল্যানের একটি কথা চলছে। হুইজ এই আন্দোলনের কে মাস্টার মাইন্ড, কে মাস্টার প্ল্যানার হিসাবে সবার কাছে আসলে আলোচিত হওয়া দরকার বলে আপনি মনে করেন? নিঃসন্দেহে বিএনপির ভাইস চেয়ারম্যান, সুযোগ্য জননেতা জনাব তারেক রহমান, হি ইজ দি মাস্টার মাইন্ড অফ দিস মুভমেন্ট, অফ দ্যাট মুভমেন্ট। কারণ এটা একদিনে এক দফায় যায়নি, তরে তরে ধাপে 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 28শে অক্টোবর সেদিন যে বর্বরতা সারা বিশ্বের মানুষ দেখেছে। লক্ষ লক্ষ মানুষের উপর শেখ হাসিনা এবং তার দলবল কি করে ঝাঁপিয়ে পড়েছিল, কীভাবে কাঁদানে গ্যাস, কীভাবে গ্রেনেড নিক্ষেপ করে আমাদের কর্মীদেরকে ছত্রভঙ্গ করেছিল, আমাদের নেতৃবৃন্দকে জেলে পড়েছিল। এই হাজার হাজার নেতা কর্মী জেলে থাকা সত্ত্বেও এক মিনিট এক মুহূর্তের জন্য আমাদের আন্দোলন থেমে থাকেনি। আমরা আন্দোলন চালিয়ে গেছি। তো শেষ যে জুলাই বিপ্লব যেটাকে বলা হয়, হ্যাঁ, আমরা সেদিন নেপথ্যে ছিলাম। আমাদের নেতারা, আমাদের মহাসচিব, আমাদের তারেক রহমান বলেছে যে এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করা। আমরা সমর্থন জ্ঞাপন করেছি এবং ছাত্রদের এই ত্যাগকেও, এই আন্দোলনকে আমরা অস্বীকার করি না। ছাত্ররা তাদের যে দাবিটা ছিল বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের, সেই আন্দোলন দেখছে যে না, এইভাবে হবে না, এই সরকার কিছুই দেবে না। তখন আমাদের আন্দোলনের সাথে এক দফার সাথে তারা একমত হয়েছে বললেই সেদিন লক্ষ কোটি মানুষ সেদিন আমরা ঢাকা ঘেরাও করতে পেরেছিলাম। আন্দোলনের প্রধান স্টেক বা প্রধান মাস্টার মাইন্ড হিসাবে একজন ইয়াং সেলের হাত ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকার বিল ক্লিন্টনের সাথে সাক্ষাতের সময় তুলে ধরলেন যে এই আন্দোলনে তিনি মাস্টার মাইন্ড। এই কথা নিয়ে সারা দেশে বিদেশে আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু কথা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি 3-0 ফর্মুলা করে জমি তোমার, বিনিয়োগ আমার, তুমি আমি পার্টনার, এই ফর্মুলা বাস্তবায়ন কিন্তু বিশ্ব নন্দিত হয়েছেন। আওয়ামী লীগ তার উপরে ব্যাপক নিপীড়ন করেছে, তার নানা রকম নির্যাতন করেছে। বিএনপি সবসময় তাকে একটা সফট কর্নার দিয়েছে বা ব্যাকআপ দিয়েছে। বিএনপির নেতাকর্মীরা সংসদ থেকে শুরু করে মাঠ পর্যন্ত সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কিন্তু হৃদয়ে দহন পীড়ন অনুভব করেছেন। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। অনেক কথাই হচ্ছিল। সম্প্রতি সেনাকুঞ্জে ম্যাডাম খালেদা জিয়ার প্রতি সম্মান প্রদর্শন করে তিনি যে বক্তব্যটি দিলেন, তাতেই আসলে তার সে হৃদ্যতার প্রকাশ পেলাম কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জাতীয়তাবাদের অন্যতম একজন ধারক এবং বাহক হিসাবে আমাদের রাষ্ট্রনায়কত্বের দায়িত্ব পালন করছেন কিনা। দেখুন, নোবেল লরিয়েট বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের গর্ব। জি, উনি ছাত্রদের উপর যে ছাত্রদেরকে মাস্টার মাইন্ড করছেন এখানে, যে এই আন্দোলনে ছাত্ররা একটা ভূমিকা রেখেছিল বলে ছাত্রদের তখন কোনো দল ছিল না। তিনি তার সরকার নিরপেক্ষতা প্রমাণ করার জন্য এই কথাটা বলেছিলেন বলে আমার বিশ্বাস। জি, নইলে বিএনপি নেত্রী, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেনাকুঞ্জে নিয়ে যে অভ্যর্থনা, যে সম্বর্ধনা, যে সম্মান তিনি প্রদর্শন করেছেন, এ পর্যন্ত বিগত 18 বছর পর এই বিরল সম্মানের অধিকারী তিনি করেছেন। নিশ্চয়ই আমাদের মতবাদের বিরুদ্ধে গিয়ে নয়, তবে যে অত্যাচার, অবিচার এবং যে সমস্ত রাষ্ট্রযন্ত্রগুলি যেভাবে ধ্বংস করে দিয়েছিল শেখ হাসিনা, সেগুলিকে পুনঃসংস্কার করার মাধ্যমে যেটুকু না হইলেই নয়, সেটুকুর একটা সময়ের দরকার। সেই সময়টুকু তিনি নিচ্ছেন এবং সেই ব্যাপারে আমাদের যে
জনাব রুহুল কুদ্দুস তালুকদার রিজভী গতকালকে একটা বক্তব্যে তিনি বলেছেন, আমরা সমালোচনা করব, সরকারের সমালোচনা করাই আমাদের কাজ, তাই বলে সরকারের বিরোধিতা করছি না। সরকার তার নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দিবেন এটাই আশা করছি, এবং সেটাই আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা যে আপনি এর ভিতরে এই কাজগুলি করেন। নিশ্চয়ই তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা আধ্যাত্মিক যোগাযোগ হলেও আসছে বলে আমি বিশ্বাস করি। জি, বহুল আলোচিত সেই ত্রয়োদশ সংসদ নির্বাচন, ভোটের জন্য দেশের মানুষের একেবারে চেতনা, খাখা চেতনা, সেই চেতনার জায়গা থেকে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন আগে হোক আর পরে হোক, যখনই তফসিল ঘোষণা হবে, দলের ত্যাগী নেতাকর্মীদেরকে যেভাবে জনাব তারেক রহমান একেবারে ছায়া দিয়ে রেখেছিলেন, যেভাবে কায়া দিয়ে রেখেছিলেন, সেক্ষেত্রে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহের 11টি আসনের মধ্যে ময়মনসিংহের 10 সংসদীয় আসনের নন্দিত মুখ হিসাবে আপনার নামটি আমরা 1 নম্বরে দেখছি। আপনি আপনার ত্যাগের পুরস্কার স্বরূপ, দায়িত্বশীলতার পুরস্কার স্বরূপ আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে দলের কাছে কি প্রত্যাশা রাখছেন? দলের কাছে এটাই প্রত্যাশা আমি করি, দলীয় একজন কর্মী হিসাবে আমার দল ক্ষমতায় যাবে, সেখানে আমি হয়তো অতীতে নমিনেশন চেয়েছি, হয়তো আমি তাদের তুলনায় সেইভাবে আমাকে দল নিতে পারে নাই, তাই বলে তো আমি দলীয় আদর্শচ্যুত হইনি এবং দলকে বিজয়ী করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। এখন যদি দল দয়া করে আমাকে নমিনেশন দেন, আমি চেষ্টা করব দলীয় মানে আমি আমার সারা জীবনের যে বাসনা, লালিত বাসনা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গিয়ে আমি পার্লামেন্ট দেখব, সেটা একজন আইনজীবী হিসাবে, একজন নেতা হিসাবে, একজন কর্মী হিসাবে, একজন নির্যাতিত নেতা হিসাবে, সেটা তো আমার বিএনপির সেকাল এবং একালের জায়গায় বিএনপির ব্যাপারে নানা রকম অভিযোগ ছিল, ত্যাগী নেতাদেরকে দিয়ে দল করানো হয় আর হাইব্রিড বা ব্যবসায়ীদেরকে মনোনয়ন দেওয়া হয়। সেই জায়গা থেকে জনাব তারেক রহমান যেভাবে বিজ্ঞতার, যেভাবে নেতৃত্বের একটি গুণ সম্পন্ন হিসাবে তিনি ত্যাগী নেতাদেরকে যেভাবে উঠিয়ে আনছেন, ত্যাগী নেতারা যে ছোট পদ থাকলেও তার যথাযথ মর্যাদা যেভাবে তিনি দায়িত্বশীল করছেন, বিভিন্ন জেলা কমিটিতে আমরা দেখছি, বিভিন্ন উপজেলা কমিটিতে আমরা দেখছি, সেক্ষেত্রে ত্যাগী নেতারা আশাবাদী হতে পারেই কিনা যে চমকপ্রদ নেতৃত্ব, মনোনয়ন প্রতিটি জায়গায় ত্যাগী নেতাদের সমন্বয়ে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা? আপনার এক্সপেকটেশন আসলে কি, আপনার প্রত্যাশা কি তারেক রহমানের নেতৃত্বের প্রতি? দেখুন, আমাদের মধ্যে সবচেয়ে ত্যাগী নেতা জনাব তারেক রহমান, জি, তিনি ত্যাগের মূল্যায়ন বুঝবেন। জি, আশা করি তিনি বাংলাদেশে এসে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিছুদিন আগে একটা বক্তব্য রেখেছেন যে আমি রাজনীতি শুরু থেকে মানে রাজনীতি অনেকদিন ধরে করছি, আমি অনেককেই চিনি, জানি, এগুলি সব ঠিক হয়ে যাবে। তাই আমরা ওনারা যা বলেন তা আমরা রাজনীতির ভাষা হিসাবে না, শুধু আমরা এটা মনে প্রাণে ধারণ করি এবং লালন করি। তারেক রহমান দেশে আসার সাথে সাথে প্রকৃত যারা বিএনপি নেতা কর্মী, ত্যাগী, পরীক্ষিত, যোগ্যতা সম্পন্ন, তাদেরকেই তিনি বাছাই করে নমিনেশন দিবেন, এই প্রত্যাশা কি। সেক্ষেত্রে আমার চেয়েও ত্যাগী, আমার চেয়েও যোগ্যবান, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি থাকতে পারে ময়মনসিংহ শাসন গফরগাঁয়ে, সেখানে আমার কিছু করার থাকবে না, আমি দলে আছি। আরেকটা কথা তারেক রহমান খুব কৌশলে বলছেন যে দল, জিয়াউর রহমানও বলতেন সেটা, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। এবং তারেক রহমান এবং তিনি আরেকটা কথা বলতেন প্রশাসনের উদ্দেশ্যে, যে পার্টি উইল গভর্ন দি গভর্নমেন্ট, দল সরকার চালাবে। তো সেই দলের আশায় আজও বুক বেঁধে আছি। ইনশাল্লাহ তারেক রহমানের মাধ্যমে আমরা সেই জিয়াউর রহমানের স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে পারবো বলে আমরা ধারণা। ময়মনসিংহ 10 গফরগাঁও এই অঞ্চলটি সন্ত্রাসের অন্যতম একটা ত্রাসের রাজত্বের ব্যাপারে আমরা এটা দেখেছি যে বিগত নির্বাচনে আওয়ামী লীগেরই একজন পৌর মেয়র, তিনি তার ব্যাপারে একটা জাস্ট পোস্ট, তিনি মনোনয়ন প্রত্যাশী, যার কারণে তার বাড়িঘর উপরে হামলা হয় নিজ দলের। এই যে ত্রাসের গোলন্দাজ বাহিনীর যে ত্রাসের রাজত্ব, সেই জায়গা থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের মাধ্যমে আসলে এই জনপদ অনেকটা মুক্ত হয়েছে কিনা? আপনাকে যদি মনোনয়ন দেওয়া হয়, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক প্রতিটি জায়গাকে কঠোর হস্তে দমন করে নিরাপদ একটি সংসদীয় আসন উপহার দেওয়ার ক্ষেত্রে আপনার কি প্রত্যাশা রয়েছে? ইনশাল্লাহ বাবেল গোলন্দাজ গফরগাঁয়ের ত্রাস সারা বাংলাদেশের গডফাদারদের সেও একজন অন্যতম, শামীম ওসমান বা জানাল হাজারির মতো আরেক গোলন্দাজ বাহিনী, সেই বাহিনী প্রতি গফরগাঁয়ের প্রতিটি মানুষ ক্ষিপ্ত এবং প্রতিটি মানুষ অত্যাচারিত, সেটা নিজ দলেরই হোক। আমাদের উপর তো অত্যাচার হয়েছে, প্রায় 50,000 নেতাকর্মী আমরা গফরগাঁয়ে 10 বছর পর্যন্ত আমরা সঠিকভাবে কথা বলতে পারিনি। আমার বাড়িঘর 3-4 বার ভাঙছে
এখনো ভাঙা অবস্থায় গ্রামের বাড়িটা রয়ে গেছে। তার ভিতরে আমরা আশা করছি যে এই রেজিমকে হাসিনা প্রদত্ত মানে হাসিনা যে রেজিমকে রেখে গেছে, এই রেজিমকে এই সরকার এবং জনগণ তারা প্রতিহত করবে এবং গণতন্ত্র ফিরিয়ে আনবে। সত্যিকার গণতন্ত্র সেদিনই প্রতিষ্ঠিত হবে যেদিন এই ফ্যাসিস্ট হাসিনা রেজিমকে এই দেশের মানুষ, এই দেশের রাজনৈতিক নেতারা প্রত্যাখ্যান করবে। জি, ময়মনসিংহ জেলা একটি বৃহৎ জেলা, 11টি সংসদীয় আসনের জেলা, মহানগর এবং ময়মনসিংহ দুটি রাজনৈতিক জেলা কমিটি রয়েছে, উত্তর এবং দক্ষিণ। প্রতিটি সংসদীয় আসনকেই আপনারা জাতীয়তাবাদী দলের জন্য উপহার দিতে পারবেন কেন, কি মনে করছেন? আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে হোক পর হোক, তারেক রহমান যখন ময়মনসিংহ ভ্রমণ করবেন, ময়মনসিংহ আসবেন, ময়মনসিংহ নেতাকর্মীদের সামনে তিনি কথা বলবেন, সেক্ষেত্রে ময়মনসিংহবাসী তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার কে স্বাগত জানার জন্য কতটা উন্মুখ হয়ে, কতটা হৃদয়গ্রাহী আবেগ নিয়ে আসলে অপেক্ষা করছে? আমরা আশা করছি বর্তমান যে সমস্ত কমিটিগুলি এখন পর্যন্ত সুসংগঠিত হইতে পারে নাই, তারা সুসংগঠিত হবে। আমরা বিএনপি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ আমরা ময়মনসিংহে 12টা আসনকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আসন হিসাবে আমরা ধরে নিতে পারি এবং ময়মনসিংহকে আবারও বিএনপি নগরী হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো বলে আমাদের ধারণা। এবং সেদিন আর বেশি দূরে নয়, গণতন্ত্র মুক্তি পাবে এবং সংস্কারগুলি যেগুলি না হলেই নয় সেগুলি ডক্টর ইউনূস সাহেব তার সরকার নিয়ে করবেন এবং অপরাধীদের বিচার হবে। খুনি হাসিনার সহ এই দেশে যারা সন্ত্রাস করেছে, লুটপাট করেছে, দেশের অর্থ বিদেশে নিয়ে বেগম বাড়ি করেছে, অমুক করেছে, তমুক করেছে, সিঙ্গাপুর ইয়া করছে, শত শত কোটি টাকা ব্যাংকগুলিকে লুটপাট করে নিয়ে গেছে, এই যে একটা রেজিমের সৃষ্টি করে থেকে গেছে, এই রেজিমটা ভাঙতে একটু সময় লাগবে বই কি, কিন্তু এই সরকারের পক্ষে হয়তো এই সময়ের মধ্যে নাও হইতে পারে। তবে ভবিষ্যতে ধাপের পর ধাপ এই রেজিমকে ধ্বংস করতেই হবে। এদেরকে কাল সাপকে আর বিশ্বাস করা যায় না, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অন্য দেশের পদতলে মিশিয়ে দেয়। অনেক আলোচনা করলাম, একটি আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একজন বিধায়ক, রাজনীতিবিদ, প্রশ্নটি করছি। আমাদের জাতির কিছু ফাউন্ডার ফাদার্স রয়েছে, আমি শুরুতেই কিন্তু বলেছিলাম, সেই ফাউন্ডার ফাদার্সদের মধ্যে যাদের নামগুলি আলোচনা খুব করা দরকার, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী তিনি আমাদের একজন ফাউন্ডার ফাদার্স, স্যার সলিমুল্লাহ তিনি একজন, জনাব মজলুম জনাব আব্দুল হামিদ খান ভাসানী তিনি একজন, এবং জনাব এ কে ফজলুল হক তিনি একজন, জনাব শেখ মুজিবুর রহমান তিনিও কিছু পার্সেন্ট, এবং সর্বশেষ পার্সেন্টটি হচ্ছেন জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণার কারণে, জাতির ভিত্তির কারণে যে দায়িত্বটি তিনি পালন করলেন, পরবর্তীতে তিনি যে সময়টি পেলেন সেই সন্তানকে লালন পালন করার জন্য, রাষ্ট্র নামক সন্তানকে লালন পালন করার জন্য যেভাবে মাইল হেঁটে 10,000 কিলোমিটার তিনি পায়ে হেঁটে এই মানচিত্রটাকে পায়ের নিচে রেখে যে রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠা করে গেলেন, এবং তিনি বললেন যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট পলিটিশিয়ান, অর্থাৎ কঠিন পরিশ্রম করে রাজনীতিবিদ হতে হবে, সহজবোধ্য কোনো রাজনীতির সুযোগ নাই, যে ইতিহাস ঐতিহ্য সৃষ্টি করে গেলেন, যেভাবে জাতিকে সন্তানের মতো করে লালন করলেন, ধারণ করলেন, সেক্ষেত্রে জাতির পিতার জায়গায় আসলে আমরা কেন তার আলোচনাটা রাখি না? সত্যিকার বাংলার বন্ধু, বাংলাদেশের বন্ধু হিসাবে জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা ধারণ করি, লালন করে, মুখে উচ্চারণ করতে দোষ কোথায়? প্রত্যেকটা জাতির একজন জাতির পিতা থাকেন। আমাদের জাতির পিতার জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ত্যাগ এবং তিতিক্ষা সারা দেশবাসী যেভাবে ধারণ করে, লালন করে, এই বিদগ্ধ ব্যক্তিকে জাতির পিতার জায়গায় আলোচনায় না আনার কারণে একজন ফ্যাসিজম, যিনি প্রশ্নের পর প্রশ্নবিদ্ধ, তাকে আওয়ামী লীগ সুযোগ পেলে জাতির পিতা বানাতে চায়, এবং অনেকেরই হৃদয় বিগলিত হয়ে যায়, জাতির পিতা মুজিব বলতে পাগল হয়ে যায়। এই জায়গাগুলো নিয়ে ব্যাপক একটু কাজ করার দরকার আছে না? আপনার সমাপনী বক্তব্যে আপনি দর্শক শ্রোতাদের জন্য যদি জানাতেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এই বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য যে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করেছিলেন, তার মধ্যে তিনি প্রথম। তিনি স্বাধীনতার ঘোষক, তিনি এই জাতির স্বাধীনতা চেয়েছিলেন, তিনি সেটা পূরণ করেছেন, এবং এই জাতির স্বাধীনতার উপর ভিত্তি করে একটা দেশকে কি সিস্টেমে পরিচালনা করতে হবে। শেখ মুজিব গণতন্ত্রকে হত্যা করেছিল, তিনি গণতন্ত্রকে, বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তন করেছিল, এবং সবচেয়ে বড় কর্তব্য তিনি যে কাজটা করে গেছিলেন সারা বাংলাদেশে, সারা বিশ্বের বুকে, যেটা আজ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়ে আছে, সেটা হল বাংলাদেশি জাতীয়তাবাদ। এই বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাতির পিতা হইতে তিনি চান নাই, এই জাতি, বাংলাদেশি জাতিকে গঠনের যে প্রবক্তা, তিনি সেখানেই তার কৃতিত্ব বোধ দেখাইছেন। সেটাই তার দেশপ্রেম। দেশের মানুষ আমাকে কিভাবে নিল, আমার দলকে কিভাবে নিল,
আমার রাজনীতিকে কীভাবে নিল, সেইটাই হলো তার মূল লক্ষ্য ছিল, যার দরুন তিনি কিন্তু বিশেষ পদবীর জন্য তিনি লালায়িত ছিলেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, এই বাঙালি জাতীয়তাবাদটা যখনই থাকে তখন আমাদের সার্বভৌমত্ব থাকে কিনা, এপার বাংলা ওপার বাংলা এক হয়ে যায় কিনা, জয় এপার ওপার বাংলা, জয় আসাম ত্রিপুরা মিজোরাম পশ্চিম বাংলাকে এক করার বাংলা, জয় বাংলা মানে হচ্ছে এটা এই ভূখণ্ডটাকে ওর সাথে লীন করে দেওয়া, জয় বাংলা মানে হচ্ছে এটি একটি অখণ্ড রাষ্ট্র হিসাবে একটা বিশেষ রাজ্যর মতো করে দেখা, আবার আমাদের পাহাড় যে অবাঙালিরা রয়েছে তাদেরকে স্বাধীনতার জন্য উন্মুক্ত করা, তাদেরকে উজ্জীবিত করা যে আমরা বাংলা নিয়ে দিকে চিন্তা করতে, তোমরা স্বাধীন হও। অর্থাৎ এই জয় বাংলা শব্দটি, বাঙালি জাতীয়তাবাদ শব্দটি আমাদের স্বাধীনতা সার্বত্র চরম এবং পরমতম হুমকি স্বরূপ করা, মুক্তিযুদ্ধের প্রধান শত্রুতার বীজ আসলে জয় বাংলা এবং বাঙালি জাতীয়তাবাদের মধ্যে প্রতীত আছে কিনা, এটি সমলি উৎপাদন করা দরকার কিনা, জয় বাংলা স্লোগান দেওয়ার সাথে সাথে গণপিটুনি দেওয়া দরকার কিনা, জয় বাংলাদেশ যদি বলে তাদেরকে সমীহ করা দরকার, কিন্তু জয় বাংলা বলাই আসলে আমাদের জন্য চরম এবং রাষ্ট্রদ্রোহী কিনা। এটা জয় বাংলা বলে সেদিন আওয়ামী লীগ এই দেশের মানুষের উপর একটা যুদ্ধ চাপায় দিয়া শেখ মুজিব নিজে সারেন্ডার করছে, বাকি দিয়ে পাঠাইছে ইন্ডিয়া। আর ইন্ডিয়া ঢুকতে হইলে তো জয় বাংলা একটা কিছু করে ঢুকুন লাগবো, সেই দিনই জয় বাংলা করে তারা ইন্ডিয়াকে আশ্রয় নিয়েছিল। জয় বাংলায় জাতীয় স্লোগান নয়, জয় বাংলাদেশ স্লোগান হতে পারে, নো বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান ঐতিহ্য। এটা মুসলিম অধ্যুষিত 90% মুসলমানের দেশ এই দেশ। আমরা বাংলা জয় বলতে কোনো শব্দ সেখানে নাই। দেখেন কতটুকু জয় বাংলার ভালোবাসা এই রিজিমের, যে আদা পাকলা একটা ছেলে জয়, সে এই জয়ের এই পোষায় দিছে, কারণ জয় বাংলা একটা রাষ্ট্রদ্রোহ স্লোগান। এই রাষ্ট্র বাংলাদেশ, এই রাষ্ট্র বাংলা না। এই স্লোগানটি আমাদের জাতিতে আসলে নিষিদ্ধ হওয়া দরকার কিনা, আপনি একজন আইনবিদ, আইনের ধারা আপনি কি মনে করেন কিনা, অন্তত ময়মনসিংহ থেকে মামলা প্রস্তুত করা দরকার কিনা? তো নিষিদ্ধ হয়েই আছে। এই দেশের 80% মানুষ, 90% মানুষ জয় বাংলা বলে না, জনগণের কাছে এটা নিষিদ্ধ হয়ে আছে। কিসের ডিক্লারেশন, কি দরকার ঘোষণা? এই জয় যারা বললে আবার সামনে আসবে রাজপথে, এই দেশের মানুষ আর তাদেরকে কোনোদিনই সুযোগ দিবে না ইনশাআল্লাহ। জি, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আদর্শ নিয়ে দীর্ঘ সময় রাজপথে নেতৃত্ব দিয়ে, বড় বড় দায়িত্ব পালন করে, ত্যাগী দায়িত্ব পালন করে, ত্যাগী নেতৃত্ব দিয়ে যিনি রাজপথের লড়াকু মুখ হিসাবে ময়মনসিংহ অঞ্চলের নন্দিত সিনিয়র রাজনীতিবিদ হিসেবে সুবিদিত এবং সুপরিচিত হয়েছেন, তার ক্ষেত্রে ময়মনসিংহ 10 আসনের জায়গায় জনাব তারেক রহমান আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ত্যাগের মূল্যায়নে এই পরিচ্ছন্ন রাজনীতিককে আসলে গ্রহণ করবেন কিনা, তাকে জীবনের শেষ সময়ে তাকে সম্মান দিয়ে সংসদে নিয়ে তার অভিজ্ঞতার কথাগুলি, ইতিহাসের অন্য রকম একজন ধারককে আসলে জাতীয়তাবাদী দল আগামী সংসদ নির্বাচনে সম্মানিত করবেন কিনা, সেটি তৃণমূলের দাবি এবং প্রশ্ন থাকছে। আজকের আলোচক যে কথাগুলি বলেন, সেই কথাগুলি দ্বারা ঐতিহাসিকভাবে অমীমাংসিত কিছু বিষয় রয়েছে, সেগুলো মীমাংসিত সত্যি প্রমাণিত হয়ে আগামীর রাজনীতি, স্বাধিকারের রাজনীতি, আগামী রাজনীতি, বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি সুবিদিত এবং সুপরিচিত হবে। দেশের মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদকে এবার চরম এবং পরমতভাবে লালন করার কারণেই জীবন দিয়ে বাঙালি জাতীয়তাবাদের নামে যে ষড়যন্ত্রমূলক বা আমাদের সার্বভৌমত্বহীন করার বা মানচিত্রকে বিলীন করার বা এক দাসত্বের একটি রাষ্ট্র গঠনের যে চক্রান্ত থেকে এই জাতিকে মুক্ত করেছে, সেই জন্যই জাতীয়তাবাদের প্রবর্তক জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়া আদর্শের, জাতীয়তাবাদী আদর্শের নেতৃত্বে যিনি আসীন আছেন জনাব তারেক রহমান, তার দিকে দেশের মানুষ তাকিয়ে আছে। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে পরে হয়তো সামনে মাসেই জনাব তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার কথা আমরা বিভিন্ন সূত্র মতে জানতে পারছি, তারা যখন বিদেশ থেকে দেশে আসবেন, এদেশের মানুষ তাদেরকে নিজের স্বপ্ন দেখবেন, সেই স্বপ্নের সাথে অন্যতম সারথি হিসেবে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, নোবেল লরিয়েটস বিদগ্ধ ব্যক্তিত্ব, তিনিও সাপোর্ট করে আমাদের দেশটাকে উন্নত একটি জায়গায় নিয়ে যাবেন বলে মনে করা হচ্ছে। দর্শক, পরবর্তী নতুন করে আলোচককে বা আজকের আলোচককে পুনরায় নতুন করে বিষয় নিয়ে যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মধ্যে বেঁধে টানছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ সকলকে।